আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বিএনপি বহুমুখী ম্যাটিকুলাস ডিজাইনের যে ফাঁদ, সেই ফাঁদের মধ্যে পড়ে গেছে। আমরা জানি যে গত 15 বছরে যে আধিপত্যবাদী শাসন, যেটিকে এখন ফ্যাসিবাদী শাসন হিসেবে অভিহিত করা হচ্ছে, ওই সময়টিতে বিএনপির মধ্যে অন্তত 3 থেকে 4টি গ্রুপ, তারা পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব এবং সংঘাতে লিপ্ত ছিল। আর এ সকল গ্রুপ কেউ ভারতপন্থী, কেউ চীনপন্থী, কেউ আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করছিল, আর কেউ কেউ তার বাসায় কয়েকজন ইউরোপীয় যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন তাদেরকে দাওয়াত করে একবেলা খাইয়ে তারা তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন দলের মধ্যে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি। আরেকটি পক্ষ ছিলেন যারা ঘন ঘন দিল্লি যেতেন, কলকাতা যেতেন, বলতেন আমরা দিল্লির লোক। কেউ কেউ ডিজিএফআই এর লোক, আবার সরকারের সঙ্গে, মানে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তলে তলে ভালো সম্পর্ক রয়েছে, এরকম শীর্ষ নেতাদের কয়েকজন দলের মধ্যে বেশ প্রভাবশালী ছিলেন। তারা মাঝে মধ্যে গ্রেপ্তার হতেন নিজেরা, আবার তাদের হুকুমে বা তাদের ইচ্ছায় দলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে যে সকল লোক সরকারপন্থী বলে পরিচালিত ছিল, তাদের যে যারা প্রতিপক্ষ ছিলেন দলের মধ্যে, তারা জেলে যেতেন, অপদস্থ হতেন, মামলা মোকদ্দমায় পড়তেন। এগুলো আওয়ামী লীগ জমানাতে রীতিমতো ওপেন সিক্রেট ছিল। তার আগে যদি ধরেন 1/11-এর সময়, 1/11-এর সময় স্পষ্টতই কয়েকটি ভাগ। একটি ভাগ হলো সংস্কারবাদী, আর একটা ভাগ হলো প্রো বিএনপি, তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি যাদের অবিচল আস্থা ছিল। এই দুটো ভাগের বাইরে আবার হাওয়া ভবনপন্থী, তারেক রহমানপন্থী বনাম বেগম খালেদা জিয়াপন্থী, এটা ছিল উপগ্রুপ। এই ছিল 1/11-এর সময়টিতে। আরেকটি গ্রুপ ছিল যারা অ্যাবান্ডেন্ট, দুর্নীতিবাজ, এবং দলের নেতাকর্মী মনে করতো যে এদের কারণে মূলত দলের পতন হয়েছে। এখন যেভাবে সালমান এফ রহমান, আনিসুল হক, এস আলম, সামিদ গ্রুপ, এদেরকে যেভাবে মীর জাফর মনে করছে আওয়ামী লীগের লোকজন, ঠিক একইভাবে 1/11-এর সময়টিতে বিএনপির অনেক নেতাকর্মী, অন্তত চিহ্নিত 50 থেকে 60 জন শীর্ষ এবং জুনিয়র কর্মকর্তা, যাদের বিরাট অংশ বেগম জিয়ার কাছাকাছি থেকে হারিস চৌধুরীর নেতৃত্বে একটা আন্ডারওয়ার্ল্ড গড়ে তুলেছিল। আরেকটি গ্রুপ হাওয়া ভবনের নেতৃত্বে থেকে তার একটা আন্ডারওয়ার্ল্ড, প্যারালাল আন্ডারওয়ার্ল্ড গড়ে তুলেছিল। তো এদের মধ্যে যে দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, কাটাকাটিতে বিএনপির যে সর্বনাশ হয়েছে, বিএনপিকে ক্ষমতা হারাতে হয়েছে, এ কারণে বিএনপির নেতা এবং কর্মী টপ থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে বিতর্কের ঊর্ধ্বে রেখে নিচের যারা লেভেল, তাদের সবাইকে আলাদা করে গালাগাল করত। তো এই যে প্রথমে দুটো গ্রুপ, তারপরে দুটো সাব গ্রুপ, আর সর্বশেষ দুর্নীতিবাজ গ্রুপ, এভাবে ছিল 11 পর্যন্ত। তো দুর্নীতিবাজ যে গ্রুপটি, তারা আওয়ামী লীগের জমানাতে অনেকে জেলে ছিলেন, অনেকে দেশের বাইরে পালিয়েছিলেন। কিন্তু এই বিপ্লবের পর সবার আগে, এমনকি জেলখানার দরজা খুলে দেওয়ার আগে, আওয়ামী লীগের যে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচার যে জায়গাগুলোতে একেবারে মাখন ছিল, ঠিক সেই জায়গাগুলো দখল করার জন্য ওই যে চক্রটি, যে চক্রটি দুর্নীতিবাজ ছিল, যাদের কারণে 11 অনিবার্য হয়ে পড়েছিল, এবং যাদের মধ্যে ভাইয়া গ্রুপ, আম্মা গ্রুপ হিসাবে চিহ্নিত ছিলেন, তারা এক হয়ে গেল। তারা এক হয়ে ওই জেলখানা থেকে যে সকল সন্ত্রাসী বেরোলো, তাদের নেতৃত্ব গ্রহণ করে টোটাল কমপ্লিটলি ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু তারা নিয়ন্ত্রণ করছে টিল নাও। এবং এদের কারণে যাদের সঙ্গে বিএনপির আসলে কোনো যোগাযোগ নেই, এমনকি তারেক রহমান সাহেবের সঙ্গে কিন্তু এদের যোগাযোগ নেই।
কয়েকজন দলের পোর্টফোলিওতে আছেন, কিন্তু তারেক রহমান সাহেব হয়তো জানেন না যে তার জানি দুশ্মন এবং তাকে এবং তার দলকে ক্ষমতাচ্যুত করে 1/11 ঘটনার জন্য যারা দায়ী সেই সমস্ত লোকের সঙ্গে দলের এই পদধারী লোকের সংযোগ আছে, এটা এখনো পর্যন্ত তিনি বিশ্বাস করতে পারছেন না। এটা হলো তার ট্রাজেডি। তো সেই গ্রুপটি গত 14 মাস ধরে মূলত ফাইন্যান্সিয়াল ম্যাটার, চাঁদাবাজির ম্যাটার যা কিছু আছে, এমনকি দলের মনোনয়ন পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছে দলের অন্যান্য প্রভাবশালী নেতাদেরকে ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে, লোভ দেখিয়ে। তারা যাচ্ছে না, তারা ডেকে পাঠাচ্ছে, তারা কোথাও যাচ্ছে না, কিন্তু তারা টেলিফোন করছে, তাতে কিন্তু কাজ হয়ে যাচ্ছে অনেকটা সেই আন্ডারওয়ার্ল্ডের ডনের মতো। তো এটা জাস্ট একটা বাস্তব সমস্যা। এর বাইরে গত 14টি মাসে যেটি আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি সেটি হলো বিএনপিকে জলে স্থলে অন্তরিক্ষে বন্ধুহীন করার জন্য, বিএনপিকে জলে স্থলে অন্তরিক্ষে অসংখ্য শত্রু মোকাবেলা করার জন্য বা মুখোমুখি করার জন্য অনেকগুলো মেটিকুলাস ডিজাইন তৈরি করা হয়েছে। প্রথমত হলো পশ্চিমের সঙ্গে বিএনপির যে সম্পর্কটি, এই সম্পর্কটি যেন ভালো না হয়, অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার সঙ্গে। এই জন্য একটি চক্র কাজ করছে বিএনপির ভেতরে। এই জন্য একটি চক্র কাজ করছে আওয়ামী লীগের, জামাতের, এমনকি সরকার এবং গোয়েন্দা সংস্থার লোকগুলো। ফলে গত 14 মাসে আপনি দেখেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার যে দৃষ্টিভঙ্গি বিএনপি সম্পর্কে কতবার পরিবর্তন হয়েছে। দ্বিতীয়ত, বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে চমৎকার একটি নির্বাচন করে তারা ক্ষমতায় আসার জন্য, এবং এই বিষয়টিকে তারা যত সহজ মনে করেছিল, জনাব তারেক রহমান সাহেব কিন্তু অতটা সহজ মনে করেননি। তিনি সুদূর প্রবাসী থেকেও যেটি বলার চেষ্টা করেছেন যে এবারের নির্বাচনটা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে জটিল মনে হয়। তিনি আরো বলার চেষ্টা করেছেন যে যত সহজে আপনারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করছেন, পরিবেশটা কিন্তু অত সহজ হবে না। দলের চাঁদাবাজ, যাকে বলা হয় মাস্তান, আজে বাজে লোক যারা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন। কয়েক হাজার সেই অবাধ্য নেতাকর্মীকে, দুষ্ট প্রকৃতির নেতাকর্মীকে তিনি বহিষ্কার করেছেন, কিন্তু ফলাফল হিতে বিপরীত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন তদন্ত কমিশনের যে রিপোর্ট আপনারা জানেন প্রকাশিত হয়নি, তবে সম্পূর্ণ হয়েছে সেই রিপোর্টটি। আরো কিছু কাজ বাকি আছে যেটার জন্য কমিশন কয়েকদিন সময় চেয়েছেন। তো আমি যেটা মনে করলাম যে সরকারের একটা শুরু থেকে একটা গ্রুপের আসিফ নজরুল সহ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জাহাঙ্গীর এগুলি সহ একটা গ্রুপের খুবই ইচ্ছা ছিল যে যে কোনো ভাবেই যেন এই পিলখানা হত্যাকাণ্ডের না হয়। সেই সাথে সবার উপরে কলকাঠি যিনি নেড়েছেন তিনি হচ্ছে ভারতীয় গোয়েন্দা প্রধান, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার। তো তাদের একান্ত ইচ্ছা থাকার পরেও আমরা সবসময় সরব ছিলাম। যাই হোক, আল্লাহ সবশেষ ব্যবস্থা করে দিয়েছেন পিলখানার এই ঘটনা নিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশনের স্বাধীন রিপোর্ট পেশ করার, এবং সেই স্বাধীন তদন্ত কমিটি গঠন করার পরেও আপনাদেরকে কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ বলে রাখা প্রসঙ্গক্রমে এগুলো টেনে আনা উচিত। সেটা হচ্ছে এটার যে তদন্ত সংস্থার যিনি প্রধান, তদন্ত সংস্থার প্রধান জনাব ফজলুর রহমান সাহেব, তিনি শুরু থেকেই একটা মানে তার বিষয়টা আমি তার ব্যাপারে তার সাথে সহকর্মীদের কাছ থেকে যেটা শোনা যে তিনি প্রচন্ড রকমের শেখ মুজিবের চাইতেও বেশি তিনি আওয়ামী লীগ ঘেঁষা। আবার তার ভিতরে কিছু নীতি নৈতিকতাও আছে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তিনি একদম কোনোভাবেই ছাড় দিতে চান না। এই তদন্ত রিপোর্টটাতে দলগতভাবে আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে, অর্থাৎ এই দলের প্রধান সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার নাম এসেছে, যে কারণে আওয়ামী লীগ
ব্যান হওয়া বা বাংলাদেশে তাদের বিচার হওয়া, তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য পিলখানা হত্যাকাণ্ডই যথেষ্ট। এটার বিচার যদি হয় সেটাই যথেষ্ট। তো সেটা করতে গিয়ে জনাব ফজলুর রহমান সাহেব যেটা করেছেন, তিনি বলেছেন যে কমিশনের যে রিপোর্ট পেশ হবে সেখানে যেহেতু আওয়ামী লীগের বিষয়টা আসবে, 2 লাইন জামাতের বিরুদ্ধেও লিখে দেওয়ার জন্য, যে জামাত এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল, এটা কোনো একটা ইয়েতে জামাতকেও করে দেয়া। উনি প্রচন্ড রকমের জামাত বিদ্বেষী, প্রচন্ড রকমের, এবং প্রচন্ড ভারত আওয়ামী লীগ প্রেমী। তো উনি ছাত্র জীবনেও ছাত্রলীগ করেছেন, সেই ভালোবাসা তিনি এখনো পর্যন্ত ছাড়তে পারেন নাই। তবে যেটা আমি বললাম যে তার ভিতরে কিছু নীতি নৈতিকতার ব্যাপার আছে। ফজলুর রহমান, আপনাকে যেটা বলতে চাই যে এই কমিশনের রিপোর্ট আপনার জীবনের হয়তো সবশেষ সুযোগ এই বাংলাদেশকে আপনি ভারতের বিরুদ্ধে, ভারতের যেই দখলদারিত্ব সেটা থেকে মুক্ত করার একটা সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন। এই সুযোগ যদি আপনি কাজে না লাগিয়ে আপনি কোনো ধরনের অপরাধীদের সাথে যোগসাজশ করে তারপরে কোনো কিছু করার চেষ্টা করেন, সেটার জন্য আপনাকে সারা জীবন আপনার মান সম্মান প্রশ্নে আপনাকে পোহাতে হবে। যাই হোক, আমরা পিলখানা হত্যাকাণ্ডের যেই ঘটনা, সেটা আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে একটা কথা বলছিলাম। আমি তখন যখন 1 বছর আগে হবে, সোহেল তাজের ব্যাপারে কিছু জিনিস আমি চেয়েছিলাম উপস্থাপন করতে। তবে ওই সময় একজন বিশেষ ব্যক্তিত্ব, তার পরামর্শক্রমে তিনি বললেন যে ইলিয়াস, এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলার দরকার নাই, আমরা এটা পরে রিপোর্ট প্রকাশ হোক তারপরেই করব। তো তাদের কাছে আমার যেটা অনুরোধ ছিল যে তাহলে সোহেল তাজ যেন কোনোভাবে দেশ থেকে বের হয়ে কোথাও পালাতে না পারে, এটা নিশ্চিত করা। যাই হোক, সোহেল তাজ এই মুহূর্তে দেশে আছেন এবং আমার বিশ্বাস যে তিনি যে কোনো সময় গ্রেপ্তার হবেন। গ্রেপ্তার হওয়ার যে কারণ সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। আমি পিলখানা হত্যাকাণ্ডের যেই রিপোর্টের একাংশ আজকে প্রচার করার আপনাদেরকে গত পরশুদিন কথা দিয়েছিলাম। আমি বলেছিলাম যে সরকার যদি নিজে থেকে এটা না করে, প্রচার না করে, সেই ক্ষেত্রে আমি এটার একটা অংশ প্রকাশ করব। এটা সরকারের বিরুদ্ধে কোনো কাজ করছি বিষয়টা এরকম, এটার জন্য না। আমি যেটা মনে করি যে এটা সরকারেরও উচিত এটা দ্রুতই করা, কারণ অনেকে পালিয়ে যেতে পারে। আমি মূলত সরকারকে সহায়তা করার উদ্দেশ্যেই এই রিপোর্টের কিছু অংশ আপনাদেরকে দেখাইতে চাই। সেখানে মূলত এই নাম কি, সোহেল তাজকে মূলত যেই বিষয়গুলোতে তার সম্পৃক্ততা পাওয়া গেছে, আমি আজকের প্রথম পর্বে মূলত সেই বিষয়গুলো নিয়ে আসব। আচ্ছা, প্রথমে এটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 2টি গাড়ি পিলখানায় এসে বিডিআর সৈনিকদের জন্য বরাদ্দকৃত ইউনিফর্মের 9 থাম কাপড় নিয়ে যায়। এরকম একটি ঘটনা নিয়ে ভান্ডারের সুবেদার ইসহাককে জিজ্ঞেস করে কাপড় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি জানান এসব কাপড় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সুবেদার ইসহাক তাকে বলেন, বাবারে, উপরের দিকে তাকাও না, নিচের দিকে তাকাও। এরপরে হচ্ছে বিডিআর সদর দপ্তরে নিয়োজিত দর্জি আসিফুর রহমানকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে যান। আচ্ছা, তার শরীরে মাপ নিয়ে আসেন। সোহেল তাজ এবং সোহেল তাজের ইউনিফর্ম বানানোর জন্য সদর রাইফেল ব্যাটালিয়নের মেজর মুস্তাক তাকে নির্দেশ দেন। ইউনিফর্মের জন্য মাপ নিতে বিডিআর হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডিএডি তৌহিদ আকাশকে সোহেল তাজের অফিসে নিয়ে যান। আচ্ছা, এরপর হচ্ছে সোহেল তাজের শরীরের মাপ নিয়ে তার কিছুদিন পরেই তিনি ইউনিফর্ম তৈরি করে সোহেল তাজের অফিসে পৌঁছে দেন। তবে ইউনিফর্ম এর কোনো র্যাঙ্ক লাগানো হয়নি, কিছু ডিপ সাইন ছিল। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ প্যারেড দেখতে আসবেন বলে তার নিজের জন্য একটি ইউনিফর্ম বানাচ্ছেন। আচ্ছা, এমন অভূতপূর্ব ঘটনা অন্যান্য অফিসাররা জানতে পারলে তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে এবং তারা অনেকেই ইউনিফর্মটি দেখেন। সোহেল তাজ এবং শেখ সেলিমের উপস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার 24 জনের একটি কিলার গ্রুপের সাথে বৈঠক হয়। এটা হচ্ছে আমাদের প্রিয় সোহেল তাজ ওরফে বডি সোহেল।
সো এই বডি সোহেল এভাবেই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছিল এবং আরো কিছু বিষয় এসছে যেটা আমি আংশিক অংশই করলাম। সোহেল তাজ বলেছিলেন হত্যাকাণ্ড ঘটনার পরেও তিনি বলেছিলেন যে বন্ধু প্রতিম দেশের সহায়তায় বিডিআরকে পুনর্গঠন করার ঘোষণা দিয়েছিলেন এবং তৎকালীন সময়ে যুগান্তর পত্রিকায় একটা কলাম তিনি লিখেছিলেন যে একবিংশ শতাব্দীতে যাতে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী গড়ে তোলা যায় সে লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। বিডিআরকে পুনর্গঠন করে তাদের প্রশিক্ষণের উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবেশী দেশগুলোর সহায়তা নেওয়া যেতে পারে। তিনি বলেন বন্ধু প্রতিম দেশের সহায়তা নিতে কোনো সমস্যা নেই। 6 মে 2009 সালে যুগান্তর পত্রিকায় তিনি এই কলাম লেখেন, এই বক্তব্য দেন। আচ্ছা,